তাহলে আমরা যদি এখন প্যানেলগুলোতে আসি, স্পেসিফিক টু কয়েকটা প্যানেল আছে। শিবিরের একটা প্যানেল আছে, ছাত্র দলের একটা প্যানেল, বাকচাষের একটা প্যানেল, মানে বৈষম্য বিরোধীদের আই থিঙ্ক 2টা বা 3টা প্যানেল। বাকচাষ, তারপরে উমামা ফাতেমা ওর একটা স্বতন্ত্র, কিন্তু ওদের সাথে অ্যালাইন্ড। এরপরে বামদের মনে হয় দুইটা প্যানেল আছে। তো সব মিলাই আমরা যদি প্যানেলগুলোর দিকে একটু ফোকাস করি, তাহলে আপনার কাছে কি মনে হয়? লেটস স্টার্ট উইথ লেটস এ ছাত্রদলের প্যানেলটা নিয়ে আপনার ওদের স্ট্রেংথ বা চ্যালেঞ্জ, উইকনেস আপনার কাছে কি মনে হয়? ছাত্রদলের প্যানেলে যেটা পজিটিভ দিক সেটা হলো যে ছাত্রদলের মনোনয়ন যেটা হয়েছে, আমার বোধ হয় যে তারা তুলনামূলকভাবে অনেক জুনিয়র ক্যান্ডিডেট মনোনয়ন দিচ্ছে তাদের পার্টির হাইরার্কিতে। যেমন তাদের যে জিএস ক্যান্ডিডেট সে সম্ভবত খুব একটা হলের সভাপতি, তো এটা কিন্তু তুলনামূলকভাবে অনেক অনেক নিচের দিকের পোস্ট, কিন্তু তাকে তারা জিএস ক্যান্ডিডেট দিচ্ছে। একইভাবে যারে ভিপি ক্যান্ডিডেট দিচ্ছে সেও বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি না। তো এই জায়গা থেকে যে জুনিয়র ক্যান্ডিডেটদেরকে তারা যে নিয়ে আসছে, এটা নিয়ে আসার একটা কারণ হলো যে তারা একটু মোর মার্কেটেবল ক্যান্ডিডেট চাইছে, যারা সাধারণ ছাত্রদের কাছে যাইতে পারবে, তাদের সাথে মিশতে পারবে, কথা বলতে পারবে। এবং এটা খুব সম্ভবত বর্তমান যে পলিটিক্যাল এনভায়রনমেন্ট এইটার প্রেশারটাকে অ্যাডজাস্ট করার জন্য। এবং আমি এটা মনে করি খুব ভালো মুভ হয়েছে ছাত্রদলের দিক থেকে, মানে খুব এক্সট্রাঅর্ডিনারি মুভ হয়েছে। এবং প্রেজেন্ট সার্কামস্টেন্সে বোধহয় ছাত্রদল এর চাইতে ভালো প্যানেল দিতে পারতো না। আমি যারা ছাত্রদলের বিপি, জিএস, এজিএস, যারা হচ্ছে তোমার ইলেকশন ক্যাম্পেইন করতেছে, তাদের বিভিন্ন ভিডিও, বক্তব্য, এগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে মাচ বেটার। ছাত্রদলের কাছ থেকে আমরা যতটুকু আশা করছি তার চাইতে তারা ভালো ভালো ক্যান্ডিডেট দিচ্ছে। এবং আমি এক্সপেক্ট করব যে তারা নির্বাচনে জিতুক অথবা হারুক, এরা যদি পরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি হয়, দ্যাট উইল বি মাচ বেটার। তাইলে পরে আমরা ফ্রেশ, এনার্জেটিক, ইয়াং ছেলেপান পাবো। তো এটা হচ্ছে ছাত্রদলের পজিটিভ দিক। ছাত্রদলের নেগেটিভ দিক হলো উইকনেস। যদি আমি বলি নেগেটিভ না, দ্যাটস রং ওয়ার্ড, আমি যদি উইকনেস অথবা চ্যালেঞ্জ বলি, তাহলে ছাত্রদলের দুইটা চ্যালেঞ্জ। একটা হলো যে ছাত্রদল বিএনপির যে ন্যাশনাল পলিটিক্স এবং ইন্টারেস্ট, সেখান থেকে কতখানি ইন্ডিপেন্ডেন্টলি সাধারণ ছাত্রদের অধিকারের পক্ষে দাঁড়াইতে পারবে, এই স্বাধীনতাটা তারা এক্সারসাইজ করে কিনা। আমার মনে হয় যে আমি ডাকসু নিয়ে একটা ফেসবুকে লিখছিও, খুব স্পষ্টভাবে বলছি যে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন 5 মিনিট বক্তৃতা দিতে যায় যদি 4.5 মিনিট সিনিয়র নেতাদের গুণগান করে, তাহলে সেই ছাত্র সংগঠনের নেতাদের ডিসকোয়ালিফাইড ঘোষণা করা উচিত। মানে ডিসকোয়ালিফাইড মানে লিগালি না, ভোটারদের জায়গা থেকে, যে না এরা আমি ভোট দেব না। তো এই প্র্যাকটিসটা ছাত্রদল করতে পারবে কিনা। কিছুটা ডেভেলপমেন্ট আমি দেখি। তারা যখন প্রথম দিন শুরু করছে প্যানেল দেওয়ার ক্ষেত্রে, তখন তারা বলছে যে প্যানেল এখনও ঠিক হয় নাই। তারেক রহমান হচ্ছে প্যানেল দিবে, তাদের সাংগঠনিক অভিভাবক। তারেক রহমান তাদের সাংগঠনিক অভিভাবক, দ্যাটস ফাইন। উনি ছাত্রদলের পরিচালনা পদ্ধতি, নিয়মকানুন দেখবে, দ্যাটস ফাইন। কিন্তু ছাত্রদলের তো একটা নিজস্ব ডিসিশন মেকিং প্রসেস থাকবে। এটা যদি তারেক রহমান পর্যন্ত যায়, তাইলে তো সাধারণ ছাত্রদের দিক থেকে পরবর্তীতে এটা ট্রাস্ট করা কঠিন হবে যে সে আসলে ক্রিটিক্যাল মোমেন্টে কার পক্ষে দাঁড়াবে। সে কি বিএনপির ইন্টারেস্টের পক্ষে দাঁড়াবে না সাধারণ ছাত্রদের ইন্টারেস্টের পক্ষে দাঁড়াবে। তো সেই জায়গা থেকে শুরু করে পরবর্তীতে ছাত্রদল যেটা বলছে খুব সম্ভবত যে তারা ইন্টারনাল নির্বাচনের মধ্য দিয়ে তাদের ক্যান্ডিডেট সিলেক্ট করছে। এবং আমি ছাত্রদলের খুব সম্ভবত ভিপি ক্যান্ডিডেট যে সে কয়েকটা জায়গায় বলছে যে আমি তো ছাত্রদেরই প্রতিনিধি, আমি তাদের পক্ষেই দাঁড়াবো। তো এই জায়গায় সাধারণ ছাত্রদেরকে কনভিন্স করা যে আমরা ইন্ডিপেন্ডেন্ট এনাফ, এটাকে আমি মনে করি ছাত্রদলের জন্য একটা চ্যালেঞ্জ। তারা যদি এটাকে প্রপারলি অ্যাড্রেস করতে পারে তাহলে তাদের জন্য ভালো হবে। যদি অ্যাড্রেস করতে না পারে তাহলে আমি মনে করি যে ছাত্রদের একটা বিশাল অংশ এই জায়গা থেকে অনাস্থা দিবে ছাত্রদলের প্রতি। আর একটা জায়গা সেটা হলো যে ট্র্যাডিশনাল রাজনীতিতে ছাত্র সংগঠনগুলো সরকারে যারা থাকে তাদের হইয়া ক্যাম্পাসে এক ধরনের ভাড়ায় খাটে, গুন্ডামি করে। হল থেকে হলের সাধারণ ছাত্রদেরকে জোর করে মিছিলে নিয়ে যায়, মিটিংয়ে নিয়ে যায়। গেস্ট রুম কালচার, যেটা হলের সিট বন্টনে তারা ইনফ্লুয়েন্স করে, এটা আমরা অতীতে ছাত্রদলকেও করতে দেখছি বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন ছাত্রলীগকেও করতে দেখছি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কখনো পাওয়ারফুল ছিল না, তো তাদের ব্যাপারে আমরা জানি না যে তারা অতীতে এটা কখনো প্র্যাকটিস করে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায় নাই তারা। কিন্তু ছাত্রদলের ক্ষেত্রে আমরা খুব ক্লিয়ারলি দেখছি যে তারা এই কাজটা আগে করছে, ছাত্রলীগ তো করছে। এখন এই যে তাদের অতীতের হিস্ট্রি, যে তারা আগে করছে এটা, যে সরকারের এক ধরনের এখানে শ্যাডো হয়ে তারা কাজ করছে, এইটা থেকে তারা বের হয়ে আসার যে কমিটমেন্ট যে আমি এটা আর করবো না, এই কমিটমেন্টে তারা ছাত্রদেরকে কনভিন্স করতে পারবে কিনা,
এইটা আমি মনে করি তাদের জন্য একটা খুব খুব বড় চ্যালেঞ্জ, কিন্তু কোনো না কোনোভাবে তাদেরকে এটা করতে হবে যদি তারা ভালো করতে চায়। আদারওয়াইজ আমি মনে করি না যে তারা সাধারণ ছাত্রদের অ্যাকসেপ্টেবিলিটির মধ্যে পড়বে, কারণ এই জায়গায় ছাত্রদের একটা বিশাল অংশের কনসার্ন আছে যে সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে আর ছাত্রদল যদি ক্যাম্পাসে থাকে, তাহলে এই যে ক্যাম্পাসে এখন যে স্বাধীনতা আছে এই স্বাধীনতাটা থাকবে কিনা, নাকি তারা আবার একটা আধিপত্যমূলক এবং একটা সন্ত্রাসী ছাত্র রাজনীতি এখানে নিয়ে আসবে। আমরা এর আগে 90-এর ডাকসু ইলেকশনের পরে একই জিনিস দেখছি যে 91 বিএনপি ক্ষমতায় আসার পরে এখানে আর ডাকসু নির্বাচন হয় নাই, তাই না, এবং একটা ভয়াল পরিবেশ সেখানে ছিল। তো এই কালচারটায় তো কম বেশি অনেকের পার্টিসিপেশন ছিল, কিন্তু এখন একটা নতুন রাজনৈতিক সময় আসছে এবং আমাদের খুব স্পষ্টভাবে আগের কালচারের কে ডিনাউন্স করা দরকার, খুব স্পষ্টভাবে বলা উচিত ওকে আগে যেটা হয়েছে এটা ভুল, এই ভুল আমরাও করছি, কিন্তু এটা আমরা সামনে করবো না। আমাদের খুব স্পষ্ট কমিটমেন্ট আছে, এখান থেকে আমরা বের হয়ে যাব যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিপীড়নমূলক হইতে পারবে না, এই ব্যাপারে আমাদের 100% কমিটমেন্ট আছে। তাই মনে করি এই কমিটমেন্টটা ছাত্রদলের খুব স্পষ্ট করা উচিত এবং তারা এই কমিটমেন্টকে সাধারণ ছাত্রদেরকে কনভিন্স করতে পারবে কিনা এটাকে আমি মনে করি যে তাদের জন্য একটা চ্যালেঞ্জ, একটা হিউজ চ্যালেঞ্জ। তো এরপরে যদি আমরা ছাত্র শিবিরের প্যানেলের দিকে যাই, ছাত্র শিবিরের স্ট্রেংথ আপনি কি দেখেন? ছাত্র শিবিরের স্ট্রেংথ হলো কয়েকটা। প্রথম স্ট্রেংথ হলো ছাত্র শিবিরের প্যানেলের যে ভিপি ক্যান্ডিডেট, জিএস ক্যান্ডিডেট, এজিএস ক্যান্ডিডেট, তারা জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেখানে একটা বিশাল ভূমিকা পালন করছে, একেবারে মানে সেন্টার ভূমিকায় তারা ছিল। এনসিপির যারা লিডারশিপ, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিডারশিপ ছিল নাহিদ, আসিফ, মাহফুজ, তাদের সাথে, এবং কাইন্ড অফ আমরা এটা বলতে পারি যে সাদিক ওয়ান অফ দ্য মেইন আর্কিটেক্ট হচ্ছে জুলাই রেভলিউশনের। তো এইটা তাদের জন্য একটা বিশাল ব্র্যান্ডিং, সবাই তাকে সাদিককে খুব জুলাইয়ের একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চিনে। তো এইটা ছাত্র শিবিরকে অনেকখানি আগায় দেবে বলে আমি মনে করি। সো দ্যাটস পয়েন্ট নাম্বার 1, তাদের অ্যাডভান্টেজ যদি আমি দেখি। সেকেন্ড হলো তাদের পজিটিভ দিক হলো যে ছাত্র শিবিরের একটা জেনারেশন তৈরি হইতেছে, এটা আগেও হয়েছে এখনও আছে, যে জেনারেশন একই সাথে একাডেমিকলি সাউন্ড, রেগুলার স্টুডেন্ট, এবং তাদের লিডারশিপ ক্যাপাসিটি, কোয়ালিটি আছে, এবং তারা রাজনীতিতে অ্যাক্টিভলি ভূমিকা পালন করতেছে। তো এই কম্বিনেশনটা তো খুব রেয়ার যে একটা ছাত্র রাজনৈতিক দলের মধ্যে একাডেমিক এক্সিলেন্স এবং পলিটিক্যাল এক্সিলেন্স দুইটা একসাথে অ্যামালগাম করাটা এটা খুবই কঠিন একটা কাজ, কিন্তু ছাত্র শিবিররা কনসিস্টেন্টলি করছে। এখনকার লিডারশিপের দিকে তাকাইলে এটা খুব স্পষ্টভাবে বোঝা যায়। ছাত্র শিবিরের এজিএস ক্যান্ডিডেট বোধ হয় তার ডিপার্টমেন্টের ফার্স্ট, খুবই এক্সেপশনাল যে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যায়ের লিডার, কিন্তু সে তার ডিপার্টমেন্টের টপার। এই এক্সট্রাঅর্ডিনারি জিনিসটা ছাত্র শিবিরের প্যানেলের মধ্যে দেখা যাইতেছে। তো এটা আমি মনে করি তাদের একটা বিশাল অ্যাডভান্টেজ। তাদের আরেকটা অ্যাডভান্টেজ হলো যে তারা ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করতেছে, এবং ছাত্র শিবিরের যে প্যানেল তাতে বেশ কয়েকজন প্রার্থী আছে যারা ছাত্র শিবিরের বাইরের প্রার্থী, কিন্তু এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলের মধ্যে তারা আসছে। এদের মধ্যে একেবারে খুব স্পেসিফিকলি লিবারেল উইমেন আছে, ভিন্ন ধর্মের লোক আছে। ছাত্র শিবির যেহেতু ধর্মভিত্তিক রাজনীতি করে, তাহলে ইসলামের বাইরে নন মুসলিমদেরকে যখন সে অ্যাকোমোডেট করার চেষ্টা করে অথবা করতে পারে, সেটা একটা ডিফারেন্ট মেসেজ দেয় যে তারা ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করতেছে এবং সকল সাধারণ ছাত্রদের জন্য তারা কাজ করার চেষ্টা করতেছে। তো এই কয়েকটা জিনিসকে আমার কাছে মনে হয় যে ছাত্র শিবির প্যানেলকে যদি আমরা দেখি তাহলে তার পজিটিভ দিক। যদি চ্যালেঞ্জ দেখার চেষ্টা করি যে ছাত্র শিবিরের প্যানেলের চ্যালেঞ্জ কী, তো চ্যালেঞ্জ হলো যে গত 15-16 বছর তো ছাত্র শিবির এখানে অপ্রেসড ছিল এবং ছাত্র শিবিরের ব্যাপারে প্রচণ্ড নেগেটিভিটি তৈরি করা হয়েছে নানান ধরনের প্রোপাগান্ডার মধ্য দিয়ে। তো এটা যদিও জুলাইয়ের মধ্যে দিয়ে এটা শেষ হয়েছে, কিন্তু সাধারণ ছাত্ররা তো আগে ছাত্র শিবিরকে জানে না, চিনে না, কোথাও দেখে নাই তাদেরকে। তো এখন হঠাৎ করে যখন ছাত্র শিবিরকে দেখতেছে এবং তার আগের যে ইমেজ এটা ভাঙিয়া পড়তেছে, একটা নতুন ইমেজ তৈরি হইতেছে, একটা পজিটিভ ইমেজ তৈরি হইতেছে, কিন্তু এইটা ছাত্র শিবির সব জায়গায় করতে পারতেছে কিনা, যে এই যে একটা নেগেটিভিটি আগে থেকে আসছে সেই নেগেটিভিটির জায়গা থেকে ছাত্র শিবির সাধারণ ছাত্রদেরকে পুরোপুরি বের করে নিয়ে আনতে পারতেছে কিনা, আমি মনে করি এটা একটা চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জের জায়গা হলো ছাত্র শিবির ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু স্টিল ছাত্র শিবির কতখানি ইনক্লুসিভ এটা নিয়ে লিবারাল মাইন্ডসেটে হয়তো একটা সিরিয়াস কোশ্চেন আছে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে দু একটা ভিডিওতে যে একজন ছাত্রী সাদিককে প্রশ্ন করতেছে যে আমাদের রাইট আপনাদের কাছে প্রিজার্ভড কিনা। তাই আমি মনে করি যে সমাজে এই কোশ্চেনটা আছে। তো ছাত্র শিবির এই কোশ্চেনটাকে কতখানি উত্তর দিতে পারে, তাদেরকে আস্থায় নিতে পারে, তাদের সংশয়কে দূর করতে পারে, সেটা একটা বিশাল প্রশ্ন ছাত্র শিবিরের প্যানেলের জন্য। তাহলে
বিএনপির মানে ছাত্র দলের প্যানেলের জন্য আমরা আপনি যে একটা চ্যালেঞ্জ বললেন যে তার প্যারেন্ট অর্গানাইজেশনের কাছ থেকে সে কতটুকু ইন্ডিপেন্ডেন্টলি সে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে রোল প্লে করতে পারবে। তো একই জিনিসটা কি শিবিরের ক্ষেত্রে প্রযোজ্য না? যে কিছুটা, দ্যাটস আ গুড কোশ্চেন, কিছুটা প্রযোজ্য, পুরোপুরি প্রযোজ্য না এই কারণে যে ছাত্র শিবিরের একটা সেপারেট ডিসিশন মেকিং অটোনমি আছে। ছাত্র শিবিরের জামাতের সাথে অ্যালাইনমেন্ট আছে, তারা কাইন্ড অফ ছাত্রদল যেভাবে বিএনপির সাথে রিলেটেড, শিবিরও সেভাবে জামাতের সাথে রিলেটেড। কিন্তু পার্থক্যের জায়গাটা হচ্ছে যে ছাত্র শিবিরের ডিসিশন মেকিং প্রসেসে একটা অটোনমি আছে, এবং অটোনমিটা তাদের কনস্টিটিউশন আছে, তাদের প্র্যাকটিসে আছে। যেমন আমরা যদি দেখি যে ছাত্র শিবিরের প্যানেল ঘোষণা, এটা ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি ডিল করছে, এটা কিন্তু জামাত ইসলাম ডিল করে নাই। তারা ডাক্তার শফিকুর রহমানের কাছে যায় নাই যে তাদের বিপিজিএস ক্যান্ডিডেট কে হবে, তাদের এইটা হচ্ছে তাদের কেন্দ্রীয় সংগঠনের ডিল করতেছে তাদের ডিসিশন মেকিং প্রসেসটা। তো এই জায়গায় একটা মানে ক্লিয়ার পার্থক্য আছে। কিন্তু আমার বোধ হয় যে তুমি কাইন্ড অফ রাইট যে শিবিরের জন্য এটা একটা চ্যালেঞ্জ হইতে পারে যে সে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করার পরিবর্তে সাধারণ ছাত্ররা তার কাছে মোর ফোকাসড, তাকে রিঅ্যাসিওর করতে হবে। তবে আমি মনে করি ছাত্র দলের চাইতে এই চ্যালেঞ্জটা কম। তার কারণ হলো যে ছাত্র শিবিরের ডিসিশন মেকিং প্রসেসে কনস্টিটিউশনালি এবং প্র্যাকটিক্যালি জামাতের ডিরেক্ট কোনো ভূমিকা নাই, কিন্তু ছাত্র শিবির জামাতের বিভিন্ন পলিটিক্যাল প্রোগ্রামে পার্টিসিপেট করে। তো সেই জায়গা থেকে যে অ্যাফিলিয়েশন, সেখান থেকে একটা জেনুইন কোশ্চেন আসতে পারে। দ্যাটস ট্রু। আচ্ছা, তাহলে আমরা এরপরে যদি বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম ছিল মুভমেন্টের সময়, জুলাই অভ্যুত্থানের সময়, তো সেখানে আমরা কয়েকটা প্যানেল দেখি। যে একটা হচ্ছে মানে এখন তো তারা মানে বাকশাস তারা হয়েছে, এরপরে উমামা ফাতেমা সে মুখপাত্র ছিল, ওর নিজের একটা স্বতন্ত্র প্যানেল আছে। আমার মনে হয় আরও একটা প্যানেল আছে যেখানে বৈষম্য বিরোধীদের একটা অংশ, মাহিন সরকার। তো এই যে তিনটা প্যানেল হইল, আপনি এটাকে ওভারঅল আপনি এই ব্লকটাকে আপনি কিভাবে দেখবেন? তাদের আমি মনে করি যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসা তো তারা, কিন্তু তাদের যতখানি পারফর্ম করার কথা ছিল তারা তার চেয়ে তো অনেক বেশি বাজে পারফর্ম করবে। এটার একটা কারণ হলো যে তাদের বেসটা তো নতুন করে করতে হবে, তাদের তো আগে থেকে বেস নাই। ছাত্রদল অথবা শিবির আগে থেকে একটা ছাত্র সংগঠন, অ্যান্ড দে হ্যাভ সাপোর্টার বেস। বাকশাস উঠে আসছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, তার ফলে তার সবচাইতে বড় কার্ড হইল সে যদি জুলাইয়ের পক্ষের শক্তিরে তার দিকে রাখতে পারতো এককভাবে, তাইলে পরে সে এইটার সবচাইতে বড় বেনিফিট নিতে পারতো। তো এখন আমরা দেখতেছি যে জুলাইয়ের পক্ষ শক্তির মধ্যে শিবিরের সাথে তাদের যে অ্যাফিলিয়েশন সেটা আলাদা হয়ে গেছে। জুলাইয়ের পক্ষ শক্তি তারা নিজেরা আলাদা হয়ে গেছে। উমামা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল, সেখান থেকে সে আলাদা হয়ে গেছে। যারা বাকশাস এবং এনসিপির সাথে ছিল তাদের মধ্যে থেকে কেউ আলাদা হয়ে গেছে, এবং এনসিপি থেকে বহিষ্কারও করছে তাদের 1-2 জনকে। তো এই অনৈক্যের মধ্য দিয়ে আমি মনে করি যে তাদের যে একটা ঐক্যবদ্ধ ইম্প্যাক্ট তৈরি করার সুযোগ ছিল, সেই সুযোগটা তারা নষ্ট করছে। তাদের এখন একমাত্র বেনিফিট পাইতে পারে যদি সাধারণ ছাত্ররা একটা সার্টেন পর্যায়ে পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড লোকদেরকে কমপ্লিটলি অনাস্থা দেয়, এবং তারা মনে করে যে এরা যদিও এনসিপির সাথে এদের অ্যাফিলিয়েশন আছে, কিন্তু এরা যেহেতু নতুন, এদের অ্যাফিলিয়েশনটা শিবির অথবা ছাত্র দলের মতো এত স্ট্রং না। এই জায়গাতে যদি তারা কোনো একটা কনসিডারেশন পায়, তাহলে আমি মনে করি যে তাদের একটা সুযোগ হইতে পারে, কিন্তু আদারওয়াইজ তাদের অনৈক্যের মধ্য দিয়ে তারা তাদের সম্ভাবনাকে নষ্ট করছে। এবং এটা আমার বোধহয় এনসিপির রাজনীতির জন্য সত্য। বিভিন্ন ডাটা শো করতেছে তাদের সাপোর্ট 2-3% বেশি না, আমরা যতগুলো জনমত জরিপ দেখছি, এবং সেই সাপোর্টও মানে বাড়তেছে না, তাই না? যদি একটা এমার্জিং পলিটিক্যাল পার্টি হইলে এখন তাদের অ্যাটলিস্ট 10% সাপোর্ট থাকার কথা ছিল, কিন্তু তারা সেটা নিতে পারে নাই। একটা বড় কারণ হলো এই অনৈক্যের কারণে, এবং তাদের পলিটিক্যাল অ্যাপ্রোচ এবং অন্যান্য জিনিস আছে। তো এটাও আমি মনে করতেছি যে বাকশাসের উপর এটা ইম্প্যাক্ট ফেলবে। এবং আমার বোধ হয় যে ডাকসু নির্বাচনটা একটা খুব ইম্পর্টেন্ট বাকশাসের জন্য। আমরা যদি দেখি যে ডাকসুতে বাকশাস ভালো করতে পারতেছে না, তাহলে আমরা এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বোধহয় একটা কনক্লুশন টানতে পারবো। তার কারণ হলো যে বিশ্ববিদ্যালয় তো তার সবচেয়ে পাওয়ারফুল এরিয়া, তাই না? বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলনে গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল। তো এখন আমরা যদি দেখি যে সেই ক্যাম্পাসে তারা ভালো করতে পারতেছে না, এটা তো তাদের হাইয়েস্ট পারফরমেন্স হবে,
তাই না? জাতীয় নির্বাচনে যেই জায়গায় তারা যাক, এই কমিউনিটি তার সবচাইতে বেশি তাকে সাপোর্ট দেওয়ার কথা। তো বিশ্ববিদ্যালয়ে যদি তারা পুয়ার পারফর্ম করে, তাহলে এনসিপি সামনের দিনে রাজনীতিতে একটা শক্তিশালী পাওয়ারফুল দল হিসাবে দাঁড়াইতে পারবে না, এরকম একটা কনক্লুশন আমাদের যাওয়ার সুযোগ আছে। তবে এটাকে মিসরিড করা যাবে না তরুণদের পার্টিসিপেশনের ব্যাপারে। এনসিপি পার্টি হিসাবে ফেল করলেও কিন্তু তরুণদের পার্টিসিপেশন এবং ভূমিকা আগামী দিনের রাজনীতিতে থাকবে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আর তারা থাকবে, এবং কোনো না কোনো তরুণ গ্রুপ আবার বের হয়ে আসবে যারা সামনের দিনে ভালো নেতৃত্ব দেবে। আমি মনে করি বাংলাদেশের ডেমোগ্রাফি যে জায়গায় আছে, জুলাই এবং জুলাইয়ের মানে মানুষের অনুভূতি যে জায়গায় আছে, সেক্ষেত্রে তরুণরা সামনের দিনের রাজনীতিতে এক্সট্রাঅর্ডিনারি ভূমিকা পালন করবে। কিন্তু তরুণদের একটা গ্রুপ হিসাবে আমি যদি এনসিপি এবং বাকছাসকে দেখি, তাহলে তাদের অনৈক্যের কারণে যেই জায়গাতে তাদের যাওয়ার কথা ছিল সেই জায়গা পর্যন্ত তারা যাইতে পারে নাই। এবং এই নির্বাচনে বাকছাস যদি খারাপ করে, তাহলে আমার বোধ হয় যে এনসিপির রাজনৈতিক ভবিষ্যতের ব্যাপারে আমাদের মোটামুটি একটা সিনারিও, একটা কনক্লুশন টানার মতো জায়গায় এসে দাঁড়াবে। আচ্ছা, আমার মনে হয় সর্বশেষ প্যানেল বা ব্লক যেটা বাংলাদেশ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামদের সম্ভবত বাম রাজনীতি যারা করে তাদের 2টা প্যানেল সম্ভবত আছে, ইফ আই এম নট মিস্টেকেন। একটা মনে হয় প্রতিরোধ পরিষদ, আর একটা আমি এই মুহূর্তে ঠিক মনে পড়তেছে না। তো ওদেরকে আপনি স্ট্রেংথ এবং উইকনেস আপনি কীভাবে দেখেন? বামদের যেটা প্রবলেম সেটা হলো যে বামরা যে রাজনীতি বাংলাদেশে করে এটা প্রাইমারিলি ইসলামোফোবিক এবং সেকেন্ডারিলি ফ্যাসিস্ট। তাদের মধ্যে একটা গ্রুপ তো হাসিনার সাথে দালালি করছে, তারা তো ফ্যাসিস্টেই। যারা এমনকি হাসিনার সাথে দালালি করে নাই, তারাও মানে গণতান্ত্রিক চরিত্রের দিক দিয়ে প্রচণ্ড পরিমাণ ফ্যাসিস্ট। যে একটা পার্টিসিপেটরি ডেমোক্রেসিতে সবাই থাকবে, এই বোধ এবং চিন্তাটাই তাদের মধ্যে নাই। যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছি যে বিসির সাথে বৈঠকে গেছে, মিটিংয়ে গেছে, শিবির থাকলে তারা থাকবে না। তো এর তো ডেমোক্রেসির প্রাইমারি নর্মকে ভায়োলেট করে, তাই না? যে এই কারণে আমি তোমার পছন্দ করি না, এই কারণে তুমি বসলে আমি বসবো না। তো এইভাবে যদি সমাজের সবাইরে বলে যে ভাই আমি তোমার পছন্দ করি না, তুমি থাকলে আমি থাকবো না, তাহলে তো এর কোনো সমাজে আমরা ডেমোক্রেটিক নর্ম তৈরি করতে পারবো না। তো আমার বোধ হয় যে আমরা বাংলাদেশের রাজনীতিতে কাইন্ড অফ ইররেলেভেন্ট হয়ে যাইতেছে। এই ফ্যাসিবাদী আচরণ যদি তারা কন্টিনিউ করে এবং হচ্ছে ইসলামোফোবিয়া যদি তারা থাকে, ইসলাম প্রশ্ন কীভাবে মোকাবেলা করবে এই ব্যাপারে যদি তাদের ডিফারেন্ট কোনো অ্যাটিটিউড না থাকে, তাইলে পরে আমি মনে করি না যে তাদের কোনো ভবিষ্যৎ আছে। আমি দেখলাম যে বামদের একজন ক্যান্ডিডেট কোনো একটা টিভি অনুষ্ঠানে বলতেছে যে মানে আমাদের কি গ্যাঞ্জাম করার ক্যাপাসিটি কিন্তু সবার চাইতে বেশি, আমরা 20 জন লইয়া 20,000-এর গ্যাঞ্জাম করতে পারি। তো এই যে গ্যাঞ্জাম করার ক্যাপাসিটি দিয়ে বাংলাদেশের রাজনীতি করা, এটা এখনকার জেনারেশন পছন্দ করে না। যারা ভোটার, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা, তাদের প্রতি আমার যেটা মেসেজ থাকবে, আহ্বান থাকবে, রিকোয়েস্ট থাকবে, সেটা হলো যে ভোটিং প্যাটার্নরা যেন তারা মানে কেয়ারফুলি তাদের জাজমেন্ট ইউজ করে। এটা যেন র্যান্ডম না হয়, নেপোটিজমের মধ্যে দিয়ে না হয়, বরং আমরা যদি জাজমেন্ট ইউজ করে ভালো প্রার্থীকে ভোট দেই, তাইলে পরে এইটা রাজনীতিতে একটা সিকোয়েন্সিয়াল ইম্প্যাক্ট তৈরি করবে। এটা আমাদের জন্য খুব প্রয়োজন, এবং ডাকসু ক্যান সেট অ্যান এক্সাম্পল ফর দ্য ন্যাশনাল ইলেকশন।